এদিকে বাংলাদেশ এবং আমেরিকা এক হলো, ভারতের জন্য খুবই দুঃসংবাদ। নরেন্দ্র মোদী আছে আতঙ্কে, তার সাথে এইটা যেই জন্য হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী ভারতে গুরুত্বপূর্ণ 5টি স্থানে এবার বড় রকম আক্রমণ করেছে। ভারতে প্রেসিডেন্ট এবার শরণাপন্ন হলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না, তবে ডক্টর ইউনূসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন। এই অ্যাকশনগুলো বাস্তবিত হয়ে যায় তাহলে ভারতের হাজার হাজার বড় বড় নেতারা থালা নিয়ে রাস্তায় নামার মতন অবস্থা হয়ে যাবে। ভাই ভিক্ষা করে খাওয়া লাগবে, ভিক্ষাও পাবে না। কারণ কি দর্শক, বাংলাদেশের জন্য একটা ছোটখাটো বিজয় আছে, পুরো ঝাড়খণ্ড হয়ে যাবে একটা বাংলাদেশের অংশ। একেবারে গোহারা হাঁটছে বিজেপি, এই নরেন্দ্র মোদীর বিজেপি। যে বাংলাদেশের একটা বিজয়, এক অর্থে পরোক্ষ একটি বিজয় হয়েছে। ভারতের মতো সাম্প্রদায়িক এই চরম উগ্র হিন্দুত্ববাদের লিডাররা যখন এসে বাংলাদেশকে সাম্প্রদায়িকতার সবক শোনায়, এর চাহিদা করা হতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সাম্প্রদায়িকতার বিষ ঢুকানোর আগেই সাপের বিষটা ভেঙে দিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সেই সাথে বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়ে গেল। ইসকনের পর এবার ভারতীয় সকল টিভি চ্যানেল নিষিদ্ধ করা হলো বাংলাদেশে। বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর স্বপ্নকে এবার দুঃস্বপ্নে পরিণত করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস যে কি জিনিস এইটা এখনো ভারত বুঝে নাই, কিন্তু এইবার বুঝতে পারবে। ডক্টর ইউনূস তার আসল রূপ এখন প্রকাশ করবেন। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদীর জন্য কিন্তু খুব বড় একটা বিপদ। ভারত কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করেছিল, বাংলাদেশকে অনেক কিছু করতে চেয়েছিল ইসকনদের মাধ্যমে বা আওয়ামী লীগ কর্মীদের মাধ্যমে, কিন্তু এখন এটা আমরা কি দেখতে পাচ্ছি, ভারতের জন্য বিশাল বিপদ। গাছ আমেরিকা কিন্তু বাংলাদেশের সাথে আগেও ছিল, এখনো রয়েছে। আর এখন তো বাংলাদেশের রক্ষক হিসাবে ডক্টর ইউনূস রয়েছেন, এখন তো আর কোনো কথাই নাই। ডক্টর ইউনূসের পক্ষ কিন্তু সবাই দিবে। গাছ সবকিছু আপনারা দেখতে পারবেন। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না, সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। নরেন্দ্র মোদীর সর্বশেষ অবস্থা কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি আলোচনা এবং সমালোচনা করতেছে। কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপও কিন্তু রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন। এই যে এগুলো দেখবেন, তারপরে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করবেন ভিডিওর শেষে। এই যে দেখেন, যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে এলেন তখন মোহাম্মদ ইউনূসের কাছে কার্যত দুটো অপশন খোলা ছিল। তিনি বুঝতে পেরেছিলেন জো বাইডেন চলে যাওয়ার পর আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিন্তু কিছুতেই আর আগের মতো হবে না। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশের এই সনাতনী সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে সরাসরি একটি টুইট করেছিলেন, তাও আবার আমেরিকান প্রেসিডেন্ট হওয়ার আগে। অর্থাৎ যে ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার আগেই এই রকম এক মনোভাব আন্তর্জাতিক মহলে দেখিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পর যে আরো আগ্রাসী কোনো ভূমিকা পালন করবে সেটাই স্বাভাবিক। হলো তাই। তিনি তুলসী গ্যাবটকে তার স্পাই এজেন্সির সর্বময় কর্তা হিসাবে বা কর্ত্রী হিসাবে নিয়োগ করলেন, যিনি কিনা একজন প্রকৃত হিন্দু, যিনি বারংবার করে মৌলবাদ, পাকিস্তান, সন্ত্রাসবাদ একাধিক ইস্যুতে কিন্তু মুখ খুলেছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস পরবর্তীকালে যতই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করুন না কেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে কোনোভাবেই ভালো হবে না তা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলেন। দুটো অপশানের মধ্যে একটি অপশান ছিল তিনি দক্ষিণ এশিয়ার বা এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ককে ভালো রাখতে পারতেন। কিন্তু প্রসঙ্গত বলে রাখি, এশিয়ার দেশ যখন কথা বলা হয় তখন অন্যতম প্রভাবশালী দেশ হয় ভারতবর্ষ। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনোভাবেই হাসিনার আমলের মতো হওয়া সম্ভব নয়। আর এই মোহাম্মদ ইউনূসের সরকারের একাধিক উপদেষ্টা বা সমন্বয়করা যেভাবে ভারত বিরোধী কথাবার্তা বলেন, এরপরে ভারত যে ওয়েলকাম করবে মোহাম্মদ ইউনূসকে এরকম ভাবার তো কোনো কারণই নেই। ঢাকার একটি ইঞ্জিনিয়ারিং কলেজে আজকে ভারতের পতাকা কার্যত গেটের মধ্যে শুয়ে রাখা হয়েছে। লক্ষ্যটা একটাই, যে সকল ছাত্রছাত্রীরা গেট দিয়ে ঢুকছেন তারা যেন ভারতের পতাকাটাকে মারিয়ে তাদের ইউনিভার্সিটির মধ্যে ঢুকতে পারে। অর্থাৎ ভারত এই মোহাম্মদ ইউনূসের কি ক্ষতি করেছে আমি জানি না, কিন্তু মোহাম্মদ ইউনূস যে কনস্ট্যান্টলি এই ভারতকে নিয়ে অবসেশনে ভুগছেন তা কিন্তু বোঝাই যায়। জাতিসংঘে কিছুদিন আগে পাকিস্তান একটি স্পিচ দিয়েছিল, সেই সমগ্র স্পিচের মধ্যে ভারত শব্দটি প্রায় 12 থেকে 15 বার তারা বলেছে, কাশ্মীর শব্দটি 18 থেকে 20 বার তারা বলেছিলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, নিজের দেশের কথা যেখানে 10 থেকে 12 বার আসে, ঠিক সেখানে কাশ্মীর এবং ভারতকে নিয়ে এতবার বলার কি মানে, তাও আবার জাতিসংঘের মতো একটা প্ল্যাটফর্মে। অর্থাৎ পার্টিকুলারলি কোনো দেশকে নিয়ে যখন কেউ অবসেশনে ভোগে তখন কিন্তু এই ধরনের আচরণ শাসকরা করে থাকে।
মোহাম্মদ ইউনূস এবং তার সমন্বয়করা যেভাবে ভারত বিরোধী কথাবার্তাগুলো বলছেন তাতে প্রসঙ্গত এবং বলাই যায় ভারতের সঙ্গে প্রতিযোগিতার মার্কেটে তারা কোনোভাবেই পেরে উঠবেন না বলেই কার্যত ভারতকে একপাক্ষিক শত্রু বানিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতকে শত্রু বানাতে গিয়ে তারা আন্তর্জাতিক স্তরে আমেরিকাকে চটিয়ে ফেলেছেন। ফলে আমেরিকা এবং এশিয়া দুই যে প্রকাণ্ড দেশ, প্রভাবশালী দেশ, তারা কিন্তু মোহাম্মদ ইউনূসের পাশ থেকে সরে যায়। পরবর্তীকালে অস্ট্রেলিয়া একটি সুযোগ ছিল, কিন্তু অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সঙ্গে আর কোনো সম্পর্কই হয়তো রাখবে না, কারণ বস্ত্র শিল্পকে নিয়ে তারা কিন্তু বেকায়দায় পড়েছে। অর্থাৎ 5 আইস যে কান্ট্রি আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, এরা সরাসরি আমেরিকার বিপক্ষে গিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবে না। আর এশিয়ার যদি পলিটিক্সটা বোঝেন তাহলে দেখবেন পাকিস্তান ছাড়া বাংলাদেশের পাশে দাঁড়ানোর মতো বর্তমানে ক্ষমতা আর কারণই নেই। আর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো করে আলটিমেটলি বাংলাদেশের কি লাভ হবে তা হয়তো অনেক বিশ্লেষকরাই বুঝতে পারছেন না। হয়তো মোহাম্মদ ইউনূস বুঝতে পারবেন, আপনারাও হয়তো পরবর্তীকালে বুঝতে পারবেন। তাহলে পড়ে থাকলো ইউরোপিয়ান ইউনিয়ন। আর এবার ইউরোপীয় ইউনিয়ন যে সিদ্ধান্ত নিল তাতে আমার মনে হয় মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে শকিং একটা মোমেন্টে এসে তারা দাঁড়ালো। তারা সরাসরিভাবে বাংলাদেশের সঙ্গে আর কোনো ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে করবে নাকি সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। এমনকি বাংলাদেশকে টপকে তারা ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি করেছে, যেখানে তারা ভিয়েতনামকে কথা দিয়েছে তারা ভবিষ্যতে ভিয়েতনামের সঙ্গে ব্যবসা বাণিজ্য আরও বেশি করে করবে। আর এরপরে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের রপ্তানি কমে যাবে প্রায় 21.2%। ভাবতে পারছেন, একটা দিনে, শুধুমাত্র একদিনে মোহাম্মদ ইউনূসের এই ভুল স্টেপের জন্য ইউরোপীয় ইউনিয়নের মতো একটা সংগঠন, এতগুলো দেশ বাংলাদেশের পাশ থেকে সরে গেল। সকালে ব্রিটেনকে নিয়ে আমি একটা স্টোরি বানিয়েছিলাম, সেখানে পার্টিকুলারলি বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল ব্রিটেনের পার্লামেন্ট। আজকে ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে বলেছে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, বর্তমান যে আইন শৃঙ্খলার যে অবনতি, এরপরে তারা বাংলাদেশের থেকে ব্যবসা বাণিজ্য করার থেকে ভিয়েতনামকে বেছে নিচ্ছেন। এর ফলে বাংলাদেশের রপ্তানি কমবে প্রায় 22% কাছাকাছি। কার ক্ষতি? সংখ্যালঘু সনাতনীদের ক্ষতি হলো শুধু? না, গোটা রাষ্ট্রের ক্ষতি হলো, বাংলাদেশের ক্ষতি হলো। বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কবে প্রশ্ন করবেন আমি জানি না, কিন্তু বিশ্বাস করুন IMF বলে দিয়েছে বাংলাদেশের অবস্থা আগামী 8 মাসেও আরও খারাপ জায়গায় পৌঁছাবে। এখনই যদি সরকার ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রেড শুরু করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশের মূল্যবৃদ্ধি চরম জায়গায় পৌঁছাবে। আগের মাসে একটি রিপোর্ট বেরিয়েছিল, আপনারা গুগলে গিয়ে প্লিজ চেক করে নেবেন যদি আমার কথা বিশ্বাস না হয়। সেখানে বলা হয়েছে শেষ 3 মাসে দক্ষিণ এশিয়ার মূল্যবৃদ্ধিতে সর্বোচ্চ স্থানে আছে কিন্তু বাংলাদেশ, সেকেন্ড নাম পাকিস্তান। আমার কথা আপনারা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু গুগলকে আপনারা বিশ্বাস করুন, তথ্য নির্ভর আলোচনা শুনুন, তথ্য দ্বারা আপনারা নিজে বিশ্লেষণ করুন। শুধুমাত্র চিন্ময় দাসকে গ্রেফতার করা কিংবা সনাতনী সংখ্যালঘুদের উপর অত্যাচার করা নয়, সামগ্রিকভাবে বাংলাদেশ সরকার যেভাবে আইন প্রশাসন সামলাতে ব্যর্থ হয়েছে, তারপরে কিন্তু আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ কোণঠাসা হয়ে গেছে। বৈদেশিক মুদ্রার যে সঞ্চয় তা কিন্তু এক লাফে অনেকটা কমে গেছে। প্লাস মাথার উপরে আছে চীনের মতো দেশের অত্যাধিক লোন, রাশিয়ার মতো দেশের অত্যাধিক লোন, এবং একের পর এক মানে সরকারি প্রজেক্টকে সামনে দেখে নেওয়া কার্যত নিজেদের ব্যাংক থেকেই একাধিক লোন। আজকে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু মুখ ফিরিয়ে নিল বাংলাদেশের থেকে। এর ফলে বাংলাদেশের জিডিপি কমবে প্রায় 1%। অর্থাৎ একটা রাষ্ট্রের জিডিপি একটা চুক্তির জন্য একদিনে 1% কমে যাচ্ছে। অথচ মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু কার্যত বাংলাদেশের মানুষের মনটাকে ডাইভার্ট করার জন্য অন্য কোনো ইস্যুগুলোকে মানুষের সামনে নিয়ে আসছেন। কখনো ইসকনকে গালাগালি দিচ্ছেন, কখনো চিন্ময় দাসকে কার্যত সন্ত্রাসবাদী, রাষ্ট্রদ্রোহী প্রমাণ করার চেষ্টা করছেন, কখনো সনাতনীদের উপর সেনাবাহিনীকে লেলিয়ে দিচ্ছেন, কখনো দিনের পর দিন মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, কখনো আইনজীবীদের গুম করে দেওয়া হচ্ছে। আর এরপরেও বিদেশি কোনো শক্তি বাংলাদেশে ইনভেস্ট করবে এ ভাবনাটাই তো ভুল ছিল। কিন্তু আজকে ইউরোপীয় ইউনিয়ন, যেই ইউরোপীয় ইউনিয়নের আমদানি রপ্তানি সব থেকে বেশি হতো বাংলাদেশের সঙ্গে চায়নার পর, সেই ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কারভাবে জানিয়ে দিল তারা ভিয়েতনামের মতো একটা ছোট্ট দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী, তারা বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য আর করবেই না। অর্থাৎ
দিনের পর দিন বাংলাদেশ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। আমেরিকা পাশ থেকে চলে গেল, ভারত চলে গেল, ইউরোপীয় ইউনিয়নও যেভাবে বাংলাদেশের মুখে কার্যত চুনকালি পরিয়ে অন্যদিকে টার্ন নিল, এতে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াবে এই প্রশ্ন বাংলাদেশিরা যেদিন মোহাম্মদ ইউনূসকে করবেন, সমন্বয়কদের করবেন, আমার মনে হয় আপনারা হয়তো সেদিন নতুনভাবে বাংলাদেশকে ফিরে পাবেন। পাশাপাশি আজকে এই ইসকন মামলা গিয়ে পৌঁছালো হাইকোর্টে। মানবাধিকার কমিশন টুইট করে বলেছিলেন, হাইকোর্টে চিন্ময় দাসের জন্য লড়ার জন্য আইনজীবী নেই, তাদেরকে গুম করে দেওয়া হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে, চেম্বার ভাঙা হচ্ছে। আজকে হাইকোর্টে কিন্তু জোর সওয়াল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। তিনি কার্যত ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে দাগিয়ে দেন। এরপরেও হাইকোর্ট কিন্তু বলে আমরা যেই এই মুহূর্তে যে জনগণ আছি তার বড় একটা অংশ, আমি ধরতে পারি প্রায় 40% প্লাস মানুষ, আর বেশি হবে, তাই না, 60% হবে, যারা মনে করছে যে ভারতের সাথে সম্পর্ক আমাদের কোনো দরকার নাই, ইভেন প্রয়োজনে ভারতের সাথে যুদ্ধ করব। তো যুদ্ধ করতে গেলে একটা দেশ আরেকটা দেশের সাথে যে যে জিনিসগুলোর প্রয়োজন হয়, খুবই তিনটা জিনিস এখানে সবচেয়ে বেশি কানেক্টেড। নাম্বার 1 হচ্ছে অর্থনীতি। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে আপনার একটা বিশাল অঙ্কের টাকা খরচ। আপনি রাশিয়ার অবস্থা দেখেন, ইউক্রেনের অবস্থা দেখেন। ইউক্রেনকে সারা পৃথিবী থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু তারপরে কি ইউক্রেন পারছে? তাদের অর্থনীতি কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে। রাশিয়ার মতন রাষ্ট্র এই যুদ্ধ চালাতে গিয়ে তাদের সামরিক যে ব্যয়টা, সেখানে এটা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আর সামরিক ব্যয়টা বাড়ানোর ফলে রাষ্ট্রের অন্যান্য যে ব্যয়, সেখানে কিন্তু সংকট তৈরি হয়েছে। আবার আপনি লেবাননে দেখেন যে যুদ্ধ চলছে, সেখানে কিন্তু মিলিয়নস অফ ডলার আমাদের হিজুরাই খরচ করে। প্রতিদিন যুদ্ধে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। তো একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে প্রথমত শক্তিশালী অর্থনীতি লাগে। টাকা আছে, আপনি মেশিনারিজ কিনতে পারবেন, নাম্বার 1। তো সেদিক থেকে আমরা যদি চিন্তা করি ভারতের সাথে আমরা যুদ্ধ করব, তা আমাদের অর্থনীতি কতটা শক্তিশালী। ভারত তো দূরের কথা, আমরা মিয়ানমারের সাথে যদি এখন যুদ্ধ করি, দেখেন মিয়ানমার ওইখান থেকে গুলি করে এই করে সেই করে, ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, বর্তমানে ইউনূস সরকার আছে, সবাই কিন্তু আমরা পোতায় আছি। মিয়ানমারে কিন্তু আমরা খুব বেশি ঘাটাই না, কারণ সামরিক শক্তিতে মিয়ানমারের কাছে যেসব জিনিসপত্র মেশিনারিজ আছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ মিয়ানমার যুদ্ধ হয়, আমরা মিয়ানমারের সামনে টিকব না। কারণ এই মুহূর্তে সারা পৃথিবীতে বললাম না, যুদ্ধের জন্য প্রধান 3টা জিনিসের মধ্যে একটা গেল অর্থনীতি, দ্বিতীয় হচ্ছে সামরিক শক্তি। তো সামরিক শক্তিতে বাংলাদেশ কতটুকু আসলে স্টেবল? দ্বিতীয় তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে যা ছিল আমাদের কাছে এখনো তা নাই। তৃতীয় বিশ্বযুদ্ধের মেশিনারিজও আমাদের কাছে নাই, তাহলে প্রথম বিশ্বযুদ্ধের, তাহলে এখন তৃতীয় বিশ্বযুদ্ধের একটা দামাদল বাজছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ সামরিক শক্তিতে কোনো দেশের কাছে কোনো ভূমিকা রাখে না, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মিয়ানমারে দেখেন, আমেরিকার মতন দেশ তাদেরকে স্যাংশন দিয়ে রাখছে 101টা, তারপরও তারা কিন্তু তাদের অর্থনীতি, যুদ্ধনীতি, সামরিক শক্তিটা বৃদ্ধি করেই চলছে। এটার মূল কারণ হচ্ছে পিছনে রাশিয়া এবং চীন একটা বড় ধরনের সাপোর্ট করে, তাই না? তো সামরিক শক্তি তো আমরা অনেকটা পিছিয়ে। তারপরে আছে ধরেন আপনার সামরিক বাহিনীর শক্তি। সামরিক বাহিনীর শক্তি বলতে লোকবল। রাশিয়ার মতো দেশ এত বিশাল সেনাবাহিনী থাকার পরেও উত্তর কোরিয়া থেকে এখন সেনানিয়োগ করছে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেকে সেখানে গিয়ে প্রক্সি যুদ্ধ করছে। তাহলে এই 3টা জিনিসে যদি আমরা চিন্তা করি ভারতের সাথে যুদ্ধ করব, তো সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা কি হবে? এগুলো প্র্যাকটিক্যাল। অনেকে বলবেন যে ভাই আপনি এই নিউজটা কেন করলেন? এই কারণে করলাম যে ভারত আসলে কোথায় আগায় যাচ্ছে আর আমরা কোথায় আগায় যাচ্ছি। আমাদের দেশে গবেষণা কি হচ্ছে? বাঙালি খালি গুজববাজ জাতি আমরা। আপনি দেখেন ভারতের এডুকেশন সিস্টেমে একটা ছোট বাচ্চা যতটা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে, আমরা তো আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংসই মোটামুটি। তারপরে আপনি ধরেন যে আমাদের এডুকেশনাল যে ব্যাকবোন বলা হয়, ডিগ্রি অর্জন হচ্ছে A+, গোল্ডেন A+, GPA 5 টাইপ ভাই, বাট আপনি একটা তার সিভি লিখতে দেন, এই যে আপনারাই যারা আছেন, আমরা যারা আছি, আপনি একটা ইংরেজিতে সিভি লিখতে পারবেন? কতজন মানুষ আছেন যারা আমার কন্টেন্ট দেখেন? এগুলো আসলে বলা হয় না শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা ওই জায়গাতে কতটুকু শক্ত আছি। বাংলায় তো একটা সিভি লিখতে পারি না, বা একটা নিজের বায়োডাটা লিখতে দিলে বহুত মানুষ বহুত বানান ভুল করি। তো সেদিক থেকে ভারত আমাদের অনেক এগিয়ে আছে, এটা হচ্ছে বাস্তবতা। তো আমার আজকে ভিডিওতে এখানে আমি বেশ কিছু জিনিস দিচ্ছি যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সাথে ভারতের যেই দুঃসম্পর্ক, অথবা চীনের সাথে যে আবহমান কাল থেকে যে লড়াই চলে আসছে, সেই লড়াইয়ে ভারত আপনার তাদের নিজেদেরকে কতটুকু শক্তিশালী করছে দেখেন। চীনকে কাভার করার জন্য বা চীনকে টেক্কা দেওয়ার জন্য তারা কিন্তু সমান তালে তাদের প্রযুক্তি খাত,
সামরিক খাত, ক্ষেপণাস্ত্র খাত, মহাকাশ খাত, প্রত্যেকটা জিনিস কিন্তু তারা সেই লেভেলে নিয়ে গেছে। সর্বশেষ তারা যেটা এখানে আবিষ্কার করছে, সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আমরা এগুলো এখনো কল্পনাও করতে পারি না, আপনি বুঝছেন? কখনো যদি ভারত বাংলাদেশ যুদ্ধ হয় 5 মিনিট লাগবে পুরো বাংলাদেশের দাবাই দিতে। এটা হচ্ছে বাস্তবতা, আপনি এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা কি করতে হবে? পাকিস্তানের কাছে গিয়ে তেল মারতে হবে, আমেরিকার আব্বা ডাকতে হবে, চীনের নানা ডাকতে হবে। এটা হচ্ছে বাস্তব, কারণ আমাদের 53 বছরে এই সামরিক শক্তির এই লোকবল জাস্ট কিছু হয়তো বাড়ছে, তবে যেই লোকবল এগুলো মিয়ানমারের থেকে কম। ভারতে সারা পৃথিবীর মধ্যে মানে আমার মনে হয় দ্বিতীয় বৃহত্তম তাদের সেনাবাহিনীর আকার। আর সামরিক খাতে দেখেন এটা কি করছে, গতকালকে ভারত দ্বিতীয়বারের মতন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। নতুন ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তা আমাদের কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে? নাই তো ভাই। ভারতের আছে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলি, সেখানে তার এয়ার ডিফেন্স সিস্টেম আছে। আমাদের কাছে কি আছে? আমাদের যুদ্ধ বিমান কয়টা আছে? কোন প্রজন্মের যুদ্ধ বিমান? থাকে না যে আমরা বলি যে একজন লোক একটা গাড়ি চালাচ্ছে, বাট এটার মডেল নাম্বার কত? ফোন যেমন আমরা চালাচ্ছি, কত নম্বর মডেল, কোন ভার্সন? ভারতের নৌবাহিনী বলছে যে তারা আপনার ভারতীয় নৌবহরে আইএনএস অরিহন্ত এবং আইএনএস অরিঘাট নামক দুটি পরমাণু ক্ষমতা সম্পন্ন সাবমেরিন রয়েছে। ওই সাবমেরিন দুটি থেকেই এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। অরিঘাট সাবমেরিন ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। আমি জাস্ট এগুলো কেন বলছি যে দেখেন, বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খুব ভালো একটা জিনিস আছে, এটা হচ্ছে গুজব, গালিবাজি, অন্যরে ছোট করে কথা বলা, অসম্মান করা। হ্যাঁ, আর কিছু হইলে এই ধরনের কথায় কথায় একদম জীবন টিবন দিয়া ফেলার মতন মেন্টালিটি। কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে আপনি দেখেন আমাদের অবস্থানটা আসলে কোন জায়গায় আছে। আমরা অনেক পিছিয়ে পড়া একটা জাতি। খালি ফেসবুকে ধরেন যুদ্ধ কইরা ভারতের হারাই ফেলাটা যত সোজা, প্র্যাকটিক্যালি এই কাজগুলা মানে কল্পনার বাহিরে। আপনার বুঝতে হবে। আপনি দেখেন যে উত্তর কোরিয়া, পাগলা কিম জং উনের দেশ, আমেরিকার মতন রাষ্ট্র, তারে মনে করলেন গন্তে হয়। কেন গন্তে হয়? পরমাণু নিয়ে খেলে। ইরানের মতন রাষ্ট্র সারা পৃথিবীর পশ্চিমাদের মানে রক্তচক্ষুকে ডিঙিয়ে তারা যে অবস্থানে আছে, টিকে আছে, অর্থনীতি সবকিছুর পিছনে কি দেখছেন? মেশিনারিজ আছে, বানাইয়া থুপ দিয়া রাখছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের উচিত বা সিস্টেমটাতে সরকারের উচিত গবেষণা করা, গবেষণা খাতকে সমৃদ্ধ করা, প্রযুক্তি খাতকে আরো সমৃদ্ধ করা। মানে আমরা সারাদিন ফেসবুকে গালাগালি করি, ইয়াহুদিদের এটা এটা সেটা, তা মানে এখন ধরেন 4 দিন যদি ফেসবুক বাংলাদেশে বন্ধ করে দেয়, ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, মানে আমরা কোন প্রযুক্তিটা বানায় রাখছি যেটা দিয়ে আমরা সোশ্যাল মিডিয়া চালাবো? আছে কিছু হাওলাইতে সিস্টেম ছাড়া? বাংলাদেশে একমাত্র দেশ আমার কাছে মনে হয় মাঝে মাঝে আর কি, যে টাকা পয়সা ঠিকই আছে কিন্তু আমরা গবেষণা খাতকে এত হালকাভাবে নিচ্ছি যে এখান থেকে ক্রিয়েটিভ জিনিস তৈরি হচ্ছে না। যারা মেধাবী পোলাপাইন এরা স্কলারশিপে দেশের বাহিরে চলে যাচ্ছে, ভালো বেতনে সেইখানে তাদের মেধাকে বিক্রি করে দিচ্ছে। আর আমাদের দেশের সরকারগুলা কখনো এই মেধাবীরা আনে না। চোর বাটপার যেগুলোতে ধান্দা করা যায় এগুলোর আইনা মনে করলেন ডাইকা ডুইকা চেয়ারের মধ্যে বসে, হয়ে যে তাসকিমে খান পুরো রাষ্ট্র তারা ঠেল্লা ওয়াসার থেকে নামাইতে পারে নাই। তো এই সকল বাটপারদের যখন আইনা বসায় তো রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে? আমি মনে করি ভারত বলেন, পাকিস্তান বলেন, যাদের সাথে কেউই স্টেবল কোনো মিত্র হয় না কূটনীতিতে। আজকে ভারতের সাথে খারাপ সম্পর্ক, কালকে ভালো হবে, আজকে মিয়ানমারের সাথে খারাপ, কালকে ভালো হবে, ভবিষ্যতে যুদ্ধ হইতে পারে। তো সেটার জন্য আমাদের প্রস্তুতি কি? মুখে মুখে খালি আপনি লাভ দিয়া মানে একদম রাস্তায় নেমে জিহাদ করে ফেলবেন, দুম দিয়া ফেলবেন, এই রাস্তায় পড়ে থাকবেন। ওই একটা মারবো ভারত থেকে 3500 কিলোমিটার দূরে পুরো একটা ডিস্ট্রিক্ট ডাবাই ফেলবো, আর বৈশা মাইক দিয়ে গালাগালি করা ছাড়া সীমান্তের উপর আর কিচ্ছু পাঠানো যাবে না। সো আমাদের সরকারে যিনিই থাকেন, যারাই আসেন, এই সেক্টরগুলোকে ডেভেলপ করা দরকার। লড়াই হোক আর না হোক, নিজেদের প্রোটেকশন, নিজেদের কাছে মেরুদণ্ডটা সোজা করতে গেলে এগুলো জরুরি। দেখা যাক কোন সরকারের ঘুম ভাঙে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে। তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই। আমি একজন সংখ্যালঘু
ফ্যাসিস্ট হাসিনার দেওয়া উপজাতি আমি, কিন্তু আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমার এই বাংলাদেশে যে সংখ্যালঘু নেতারা আছেন, সংখ্যালঘু নেতা, এটা কার নাম জানেন? ফ্যাসিস্ট হাসিনা আমাদের মাথায় দিয়ে যাওয়া শব্দ সংখ্যালঘু। এই সংখ্যালঘু নেতারা দাবি করেন বাংলাদেশে হিন্দু 37% ছিল, এখন হয়েছে 8%, বৌদ্ধ এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট, বা আমার পাহাড়ে এত পার্সেন্ট ছিল, এত পার্সেন্ট কমে গেছে। আমি সাবধান করতে চাচ্ছি, এই সংখ্যালঘু নেতাদের কথা যদি আপনারা শুনেন, আমার সংখ্যালঘু ভাইদেরকে আমি বলছি, আপনারা যদি তাদের উস্কানিতে পা দেন, তাহলে এখন তো 8% আছি, আগামীতে এটা শূন্যের কোথায় নেমে আসবে। শূন্যের কোথায় নামিয়ে আনার জন্য ভারত আমাদেরকে ব্যবহার করছে। হয়তোবা আপনারা অনেকে বলবেন ভারতের এখানে হাত কি, ভারত কিভাবে এখানে কাজ করছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমি উপজাতি নয়, আমি বাংলাদেশি। আজকে আমাকে উপজাতি বলে আপনারা চিনেন, কিন্তু আমি যখন চাক বলি আপনারা আমাকে চিনেন না। আজকে বাংলাদেশে আমরা 6000 আছি, আগামীতে এই 6000ও বাংলাদেশে থাকবো না যদি এই আমরা সেই মোদির ইশারায়, ইসকনের ইশারায় আমরা যদি তাদের কোন কথা মতো চলি। আমি সাবধান করতে যাচ্ছি, আহ্বান করতে যাচ্ছি, এই বাংলাদেশে যা হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই ধর্মের যারা আছে সাধারণ ভাইদেরকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আমরা যদি ফাঁদে পা দেই তাহলে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। আপনারা দেখেছেন কিনা এই 2024-এর বিপ্লবের সরকারের সময় 28 বছরের জীবনে মন্দির পাহারা দিতে কোন হুজুরকে দেখিনি, আমি কোন শিবিরের নেতাকে দেখিনি, কিন্তু ওই 2024-এ আমি দেখেছি যে আমার মুসলমান ভাইরা বৌদ্ধ মন্দির কিভাবে পাহারা দিয়েছে, মন্দির কিভাবে হিন্দু মন্দির কিভাবে পাহারা দিয়েছে, আমি এটা দেখেছি। এটা কি আমাদের বাংলাদেশের জন্য, সম্প্রীতির বাংলাদেশ বলার জন্য কি যথেষ্ট নয় কিনা? তারপরও ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়াচ্ছে, বাংলাদেশ নাকি অসাম্প্রদায়িক, বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনা না থাকলে নাকি সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। আমি জামাতের ভাইদেরকে অনুরোধ করতে চাই, শিবিরের ভাইদেরকে অনুরোধ করতে চাই, কিছুক্ষণ আগে আমার আগে এক বক্তা বলে গেছে বাংলাদেশের 90% মুসলমান। এই 90% মুসলমানের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা দেখিয়ে দেন এই বাংলাদেশের মানচিত্রে একমাত্র মুসলমানরাই ভিন্ন ধর্মাবলম্বী ভাইদেরকে বুকে আগলে নিয়ে নিরাপত্তা দিয়ে রেখেছে। এটার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ ছাড়া পৃথিবীতে অন্য কোনো দেশ নাই। এটা আপনারা দেখিয়ে দেন, আপনাদের কাছে এটাই আমার আহ্বান থাকবে। তাহলে আজকে কে হিন্দু মারা গেল, কে মুসলমান মারা গেল, এই বিচার বিশ্লেষণে আমাদেরকে সমাবেশ করতে হবে না। আজকে এক হিন্দু ভাই মারা গেলে আমাদেরকে সাম্প্রদায়িক ভাবে আমরা নিয়ে যাই, এক পাহাড়ি মারা গেলে এটা সাম্প্রদায়িক নিয়ে যায়। আমরা সাম্প্রদায়িক ডানা বাঁধতে বাঁধতে বাংলাদেশকে এমন ভাবে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাতে করে আমরা আমাদের মনের অজান্তেই আমরা ভারতের অঙ্গরাজ্যে ঢুকে যাই। আমরা ভারতের অঙ্গরাজ্য হতে চাই না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভারতের অঙ্গরাজ্যের মধ্যে থাকতে চায় না, আমরা স্বাধীন বাংলাদেশে থাকতে চাই। শুভেন্দু বলেছেন এরা নাকি আমাদের বাংলাদেশের বর্ডারে এসে হামলা করবেন, সমাবেশ করবেন। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষকে আঙ্গুল চুষবে নাকি? আপনারা বলেন আমরা কি আঙ্গুল চুষবো? আপনাদেরকে আমরা দেখে দেব, আপনাদের 7 সিস্টার আমাদের হাতের ইশারায় থাকবে। আপনারা যদি বেশি তাল বাহানা করেন তাহলে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ অস্ত্র ধরা লাগবে না। একটা লাঠি নিয়ে যদি আমরা ভারতের দিকে অগ্রসর হই তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনারা চিন্তা করে দেখুন। 7 সিস্টারের ভাইদেরকে অনুরোধ করছি, তা আপনারা মোদির পা আর চাটবেন না। মোদির পা চাটবেন তাহলে আপনারা সুখে থাকবেন না। সুখে থাকতে চাইলে আপনারা বাংলাদেশের পাশে এসে দাঁড়ান, বাংলাদেশের নাগরিকের পাশে এসে দাঁড়ান, তাহলে আপনাদের জিডিপি থেকে শুরু করে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা জায়গায় আপনাদের মুক্তি মিলবে। অন্যথায় আপনাদের মুক্তি নাই। মুক্তি চাইলে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ান। আমরা শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে বলছি, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। বাংলাদেশের দিকে চোখ তুলে দেখাবা, ওই চোখ আমরা উপড়ে ফেলবো, আমরা উপড়ে ফেলবো। মোদির ইশারায় চলে যাবো ভাই,
আমার বাংলাদেশে সংখ্যালঘু নেতাদের বলছি, আজও আপনারা বলছেন ইসকন হত্যা করেনি সাইফুল ভাইকে। কে হত্যা করেছে তাহলে? আমার বাংলাদেশে মিডিয়া ভাইরাও বলছে, অনেক মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে নাকি ইসকন হত্যা করেনি। কে হত্যা করেছে তাহলে? আপনারা বলেন, কে হত্যা করেছে? সে আমাকে যে প্রশ্নটা করেছিল, সেই প্রশ্নটা ছিল বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান এবং ভারতের অধিকাংশ মানুষ যেহেতু হিন্দু, এসেনশিয়ালি মুসলমানরা নাকি হিন্দুদের দেখতে পারে না, এই জন্যই ভারতীয় আধিপত্যবাদ নিয়ে অনেক কথাবার্তা হয়। মানে রাগটা মূলত বাংলাদেশ ভারত নিয়ে না, এটা একটা ধর্মের সংঘাত। তার এই প্রশ্নটা আমি তারপর বললাম, একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিলাম, এবং চিন্তা ভাবনা করে উত্তর দেওয়ার পরে সে আর কোনো কথা না বলে চুপচাপ হয়ে গেল। তাকে আমি একটা স্ট্যাটিস্টিক্স ধরে উত্তর দিলাম যে পৃথিবীর বুকে পার্সেন্টেজের হিসাবে একটা দেশের জনগোষ্ঠীর কত পার্সেন্ট কে কোন ধর্মের, এই ডাটা যদি বের করা যায় তাহলে দেখা যাবে হিন্দু জনগোষ্ঠী সবচেয়ে বেশি নেপালে, ভারতের চেয়েও বেশি পার্সেন্টেজের হিসাবে। এবং নেপাল কিন্তু পৃথিবীর একমাত্র সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল। এর কয়েক বছর আগে সেটা চেঞ্জ হয়েছে। ভারতও কিন্তু সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল না। তো নেপালে হিন্দু মানুষ ভারতের চেয়েও পার্সেন্টেজের হিসাবে যদি বেশি হয়, তাহলে নেপালিরা কেন ভারতকে দেখতে পারে না? ওই জায়গাতে বাংলাদেশের মুসলমানরা নাই, তাহলে হিন্দুরাই আরেকটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশকে কেন দেখতে পারছে না? এই জায়গাতে হিন্দু মুসলিম সংঘাত নাকি ভারতের দাদাগিরির সংঘাত? তো উত্তরটা বোধ হয় সে পেয়ে গিয়েছিল, তারপর থেকে সে আর কোনো যৌক্তিক কোনো উত্তর দেওয়ার চেষ্টা করেনি। শুধু নেপাল না, আমি আরো কয়েকটা দেশের উদাহরণ দিয়ে একটু কথা বলার চেষ্টা করব, তাহলে বোঝা যাবে যে এই সংঘাতটা মুসলমান হিন্দু না, এই সংঘাতটা হলো ভারতের বহির্বিশ্বের সাথে কূটনৈতিক যে সম্পর্ক, যেভাবে তারা ডিটারমাইন করতে চায় সেটা। তারা যদি এই দাদাগিরিটা না ফলিয়ে তারা যদি ভারসাম্যপূর্ণ সম্পর্কের দিকে যায়, তাহলে কিন্তু এইটাই মানে সম্পর্ক তৈরি হয় না, এবং জনগণের মনেও এই জাতীয় ঘৃণা বা বিরক্তি বা রাগ কোনোটাই কিন্তু তৈরি হয় না। ইনফ্যাক্ট ভারত কিন্তু তাদের প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধুহীন হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ভারত তার বেসিক্যালি দক্ষিণ এশিয়ায় তারা রাজত্ব করতে চায়, মানে ইনডিরেক্টলি সব দেশের উপরে তারা দাদাগিরিটা ফলাতে চায়, কিন্তু এই স্ট্র্যাটেজি অনেকদিন যাবত ভেঙে পড়েছে। সর্বশেষ এটা ভেঙে পড়লো বাংলাদেশে। বাংলাদেশকে তাকে তো তারা আসলে একটা অঘোষিত কলোনি হিসেবে ব্যবহার করত, এবং শেখ হাসিনার রেজিম তাকে সেই সুযোগটা করে দিয়েছে জন্যই শেখ হাসিনার প্রতি তাদের এত দরদ। শেখ হাসিনার পতনের পরে তাদের এত চক্রান্ত শুরু হয়ে গেছে, তাদের মিডিয়া খুললেই পাবেন, অন্যান্য জায়গা থেকেই পাবেন। তো নেপালের হিসাব যদি বলি, কেন বললাম যে ভারত ধীরে ধীরে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে? নেপালে এই কিছুদিন আগে কিন্তু নতুন প্রধানমন্ত্রী এসেছে, কেপি শর্মা ওলি, এবং ঐতিহাসিকভাবে কেপি শর্মা ওলি চীনপন্থী, ভারতপন্থী না। শ্রীলঙ্কায় 2 বছর আগেই একটা গণঅভ্যুত্থান হয়, আপনারা জানেন, এবং শ্রীলঙ্কায় এই যে এই সেপ্টেম্বর মাসে 2024 সালের সেপ্টেম্বর মাসে একটা ইলেকশনের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন, উনি রাজনৈতিকভাবে একটু মার্কসপন্থী মানুষ, এবং স্বভাবতই উনি একটু চায়না ঘেঁষা, ডেফিনেটলি ইন্ডিয়া ঘেঁষা, যদিও কিছু সম্পর্ক তো রাখতেই হয়, কিন্তু আদতে উনি মোটা থেকে ভারতপন্থী মানুষ না। মালদ্বীপের হিসাব খুব ভালো মতো জানেন। 2023 সালে মোহাম্মদ মাইজু যখন প্রেসিডেন্ট হিসেবে আসে, একেবারে মানে তীব্র ভারত বিদ্বেষ নিয়ে উনি এসেছিলেন, এবং সেটাই ছিল উনার প্রচারণার ক্যাম্পেইন যে উনি ভারত বিদ্বেষী, এবং উনি কিন্তু বিজয় লাভ করে উনি এখন মালদ্বীপের প্রেসিডেন্ট। তো খেয়াল করে দেখেন, এই সাউথ এশিয়ার ভেতরে পাকিস্তান তো অটোমেটিক বাই ডিফল্টই ইন্ডিয়া বিরোধী। তারপরে যদি খেয়াল করেন, শ্রীলঙ্কা চীনের দিকে ঝুঁকে পড়ছে, মালদ্বীপ চীনের দিকে ঝুঁকে পড়ছে, নেপাল চীনের দিকে ঝুঁকে পড়ছে। ভারত আদতে প্রতিবেশীদের ভেতর থেকে বন্ধু শূন্য হয়ে যাচ্ছে, এবং তার সর্বশেষ এবং ট্রাস্টেড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল হাসিনার সাথে। এটাকে আসলে বন্ধুত্বপূর্ণ না, বরং মনিব আর দাসীর সম্পর্ক হিসেবেই আমি ট্রিট করি। শেখ হাসিনার পতন ঘটেছে, এটা স্রেফ শেখ হাসিনার পতন না, এইটা ভারতীয় আধিপত্যবাদেরও পতনটা ঘটেছে। এই জন্যই তারা অনেক টেন্সড, এবং তারা একের পর এক প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে দেশকে নিয়ে, তাদের মিডিয়া এবং প্রত্যেকটা জায়গাতেই তারা সেম কাজটা করছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখেন, চট্টগ্রামের এই যে চিন্ময়, এই চিন্ময়ের ইস্যুটা নিয়ে তাকে যখন সেডিশন মামলায় তোলা হচ্ছে, তার জামিন দেওয়া হবে কি হবে না, এটা বাংলাদেশের জুডিশিয়ারির ইস্যু। এই ব্যাপার নিয়ে কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো বিবৃতি দিতে পারে কিনা? তারা সংখ্যালঘুর ব্যাপারটা নিয়ে খুবই টেন্স, যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুর নিপীড়ন হতে পারে। তো এই বয়ান কি আমাদের ভারত থেকে নিতে হবে? সাম্প্রতিক অতীত যদি খেয়াল করা হয়, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যালঘু নিপীড়ন যে জায়গাতে হয় সেটা হলো ভারত। মানে সংখ্যালঘু ট্রিটের ক্ষেত্রে সবচেয়ে অসভ্য দেশগুলোর একটা হলো ভারত। আর ভারতের কাছ থেকে আমাদের বয়ান নিতে হবে, তাদের মিডিয়া থেকে, তাদের প্রেস উইং থেকে। আমি মনে করবো আমাদের কূটনীতিটা ছিল নতজানু একটা কূটনীতি, এই জন্য তারা সবক দিয়ে বেড়াতে পারতো, সেই জায়গাটা আর হওয়া উচিত না। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একেবারে কড়া বিবৃতি দেওয়া উচিত যে ভারত এর অন্তত পক্ষে এইভাবে কথা বলার কোনো রাইট নাই। এবং সাম্প্রতিক সময়ে তো প্রোপাগান্ডার অভাব নাই 5 আগস্টের পর থেকে, কারণ তাদের দাসীর সুলভ যে রেজিমটা টিকে ছিল তার পতন ঘটার পরে তাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ এই সাউথ এশিয়ায় তাদের সর্বশেষ কলোনি টাইপ যে মাইন্ডসেট সেটারও পতন ঘটে গেছে। সম্ভবত একেই বলে যে আমছালা সবই হারাচ্ছে, আবার তেরা কিয়া হোগা রে চিন্ময় কৃষ্ণা। দেখেন, আমি প্রথম থেকে বলে এসেছি, তো আমাদের এই কথাগুলো অনেকে বিশ্বাস করেনি। আজকে আপনাদেরকে একদম তথ্য প্রমাণ সহ কিছু আপডেট দিচ্ছি। চিন্ময় কৃষ্ণা দাস, যাকে ইসকনের মুখপাত্র হিসাবে এই মুহূর্তে সারা বাংলাদেশ উত্তাল, কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতে বলেছিলাম চিন্ময় কৃষ্ণকে নৈতিক স্খলন মানে শিশুদের সাথে
লটর ফটর বা শিশুদের সাথে অনৈতিক অ্যাক্টিভিটিস এবং কি তার সাথে থাকা কিছু ব্রহ্মচারী বা আরো কিছু মহিলা আছেন যাদের সাথে তার অনৈতিক সম্পর্কের কারণে এবং ঊর্ধ্বতন যারা কমান্ডিং ছিলেন আমাদের বাংলাদেশের যে ইসকন সম্প্রদায়ের তাদের অর্ডারকে অবমাননা করা স্বেচ্ছাচারী ভূমিকার কারণে গেল কয়েক মাস আগে তাকে বরখাস্ত করা হয়েছে, পার্মানেন্টলি সাসপেন্ড করা হয়েছে ইসকন থেকে। যখন এই চিন্ময় কৃষ্ণকে নিয়ে সারা বাংলাদেশে ইসকন বিরোধী অভিযান চলছে বা আপনার নানান ধরনের অবস্থান চলছে, তখন এই বিষয়টা নিয়ে অবশেষে আমাদের ইসকনের যারা বাংলাদেশের অথরিটি আছেন তারা বিষয়টাকে আজকে ক্লিয়ার করেছেন। তারা বলছেন যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবাপন্ন সংগঠন ইসকন তাদের বক্তব্য চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের কোনো মুখপাত্র নন, তাই তার বক্তব্য এবং কাজের জন্য ইসকন দায়বদ্ধ নয় বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার আপনার রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে সংবাদ সম্মেলন করেছে দলটির ঊর্ধ্বতন নেতারা। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু দাস ব্রহ্মচারী তিনি বলছেন, আমরা সবাইকে পুনরায় অবহিত করতে চাই যে অনেক মাস আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌরদাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের সাংগঠনিক পদ ও পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা উল্লেখ করেছে যে তাদের দ্বারা মানে যে কয়েকজন কতিপয় ব্যক্তি তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়। গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত। এর সাথে আরো কয়েকজন আছেন লীলারাজ গৌরদাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চিন্ময় কৃষ্ণ দাসের বক্তব্য ও কৃতকর্মের জন্য ইসকন বাংলাদেশ কোনোভাবেই দায়বদ্ধ নয়। এখন এই যে চতুর ব্যক্তি চিন্ময় কৃষ্ণা তাকে যখন ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে তখন সে সনাতনী জাগরণ মঞ্চ নামক একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা অনেকেই তাকে ইসকনের মঞ্চ হিসাবে বা ইসকনেরই পার্ট 2 প্ল্যাটফর্ম হিসাবে ভেবেছিলেন। আর যার কারণে যখন সরকার পতন হয়েছিল সেই সনাতনী জাগরণ মঞ্চ থেকে সেই বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালিয়েছিল, যার মধ্যে চট্টগ্রামে লালদিঘির পারে যে বাংলাদেশের পতাকার উপর যে গেরুয়া রঙের পতাকা উড়ানোর ঘটনা ঘটেছিল। এরপরে আপনারা জানেন যে পুলিশ এবং সেনাবাহিনীর উপর তারা এসিড ছোড়ার মতন ঘটনা কিন্তু ঘটিয়েছিল। সর্বশেষ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডও কিন্তু এই চিন্ময় কৃষ্ণের যারা অনুসারী আছেন তাদেরকে দায় নিতে হবে, এমনকি ইসকনের যারা হাই অথরিটি আছেন তারা ক্লিয়ার বার্তা দিয়েছেন যে এই আইনজীবী হত্যাকাণ্ডের বিচার তারা দৃষ্টান্তমূলক ভাবে দেখতে চায়। তো এই চিন্ময় কৃষ্ণ দাস শুধুমাত্র ইসকনকে যে ডিস্টারবেন্স করেছেন তা না, সাধারণ যারা হিন্দু জনতা আছেন ধর্মীয় ভাবাবেগে বিশ্বাসী তাদেরকেও ব্রেইন ওয়াশ করা টেকনিক্যালি কিছু। আপনারা দেখলেন এখানে ভারতের এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকেই অনেক কথা বলতেছে। ভারত কিন্তু বাংলাদেশকে অনেক ষড়যন্ত্র করতেছিল, বাংলাদেশের অনেক ক্ষতি করতে চেয়েছিল। এখন কিন্তু সবাই এটা ধরে নিয়েছে এবং ভারতকে সবাই হুমকি দিচ্ছে। ভারতের বিরুদ্ধে কথা বলতে শিখে গিয়েছে বাংলাদেশ। দর্শক শ্রোতা, এতক্ষণ কিন্তু আমরা এই ছবি দেখেছি এবং অনেকে কিন্তু আলোচনা করতেছে আবার সমালোচনাও করতেছে। এতক্ষণ আপনারা যা কিছু দেখেছেন সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই। এইসব দেখে আপনাদের মন্তব্য কি এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।